সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। আজকে ফিজিক্স 2 এর চ্যাপ্টার 9 এর রেডিও অ্যাক্টিভিটি সম্পর্কে আলোচনা করব। তো আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। তো রেডিও অ্যাক্টিভিটি যে তেজস্ক্রিয়তা সম্পর্কে পড়তে গেলে আগে আমাকে দুইটা জিনিস সম্পর্কে ক্লিয়ার হতে হবে। একটা হচ্ছে তোমার হালকা হালকা ও ভারী মৌল কোনগুলো এবং স্থায়ী এবং অস্থায়ী মৌল কোনগুলো, এইগুলো জানতে পারলে আমি সাধারণত তোমার কোনগুলো তেজস্ক্রিয়তা সম্পর্কে আমি ধারণা পাবো, যে তেজস্ক্রিয় মৌল কোনগুলো সেগুলো সম্পর্কে আমি ক্লিয়ার ধারণা পেতে পারবো। তো হালকা এবং ভারী, যেটা লাইট পার্টিকেল এবং হেভি পার্টিকেল যেগুলো, তো লাইট পার্টিকেল বলতে যে সমস্ত পার্টিকেলের পরমাণু বা পারমাণবিক ভর, যেটা ভর সংখ্যা যাদের বেশি তাদেরকে বলা হয় ভারী, আর হালকা বলা হচ্ছে যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা কম তাদেরকে লাইট পার্টিকেল বলা হচ্ছে, আর যাদের বেশি তাদেরকে হেভি পার্টিকেল বা ভারী পরমাণু বা মৌল বলা হচ্ছে। এরপরে আসি স্থায়ী এবং অস্থায়ী। স্থায়ী বলতে আমরা সাধারণত বুঝি যে সমস্ত মৌলের বা নিউক্লিয়াসের যে প্রোটন এবং নিউট্রন যে সংখ্যাগুলো ব্যালেন্স থাকে, যে সমস্ত পরমাণুগুলো প্রোটন এবং নিউট্রন সংখ্যাগুলো ব্যালেন্স থাকে, সেইগুলোকে সাধারণত স্থায়ী পরমাণু। এবং অস্থায়ী পরমাণু হচ্ছে কি যাদের ব্যালেন্স থাকে না, অর্থাৎ নিউক্লিয়াসটা ভেঙে যায়। যাদের নিউক্লিয়াসটা ভাঙে না সেই সমস্তকে স্থায়ী পরমাণু বলা হয়। যাদের নিউক্লিয়াসটা ভেঙে যায় তাদেরকে অস্থায়ী পরমাণু বলা হচ্ছে। তো যে সমস্ত আমরা যে পর্যায় সারণী দেখছি, পর্যায় সারণীতে আমি দেখছি যে সাধারণত 83 এর উপরে 83 যাদের পারমাণবিক সংখ্যা 83 থেকে এর অধিক আছে, তারা সাধারণত সেই সমস্ত মৌলগুলো কি আপনা আপনি নিউক্লিয়াসগুলো আপনা আপনি ভেঙে যায়, সেগুলোকে আমি অস্থায়ী বলে থাকি। আর তার আগে যেগুলো আছে সেগুলোকে আমি স্থায়ী বলে থাকি। মানে তোমার পর্যায় সারণী অনুসারে 83 থেকে এর উপরে যেগুলো আছে সেগুলোকে আমি অস্থায়ী বলে থাকি, আর 83 থেকে যেগুলো কম আছে অর্থাৎ 82 থেকে 1 পর্যন্ত যেগুলো আছে সেগুলোকে স্থায়ী বলে থাকি। তো এখন দেখো স্থায়ী এবং অস্থায়ীর ভিতরে আরেকটা জিনিস আমি দেখতে পারি, সেটা হচ্ছে দেখো আমরা সাধারণত কার্বন কার্বনের এটা কত আমার 12 ভর সংখ্যা 12, এদের যে ভর সংখ্যা আছে এ জেড আর এ মাইনাস জেড, যেটা প্রোটন সংখ্যা যেটা সেটা হচ্ছে 6 এবং নিউট্রন সংখ্যা হচ্ছে 6। এরপর দেখো সোডিয়ামের যে স্বাভাবিকটা আছে সেটা কত আমি 23, এবং এটা কত 11 এবং 12। এভাবে যদি আয়োডিন আসি, আয়োডিন আমার কত আছে 131, এখানে 53 এবং 78 এরকম। ইউরেনিয়াম যদি আসি, ইউরেনিয়ামের কত 235 যদি আমি দেখি, এটা হচ্ছে তোমার 92, এটা হচ্ছে 143। দেখো একটা ছক রাখছি, কার্বন কত 12, মানে এটা হচ্ছে স্বাভাবিক, যেটা পর্যায় সারণী যেটা স্বাভাবিক, অর্থাৎ পৃথিবীতে এই মৌলগুলো বেশি পাওয়া যায় আর কি। কার্বনের 12টা সবচেয়ে বেশি পাওয়া যায়, সোডিয়ামের 23 বেশি পাওয়া যায়, এটা এইরকম আর কি। তো এখান থেকে আমি যেটা দেখি যে এখানে এর হচ্ছে 6 প্রোটন সংখ্যা 6, এখানে হচ্ছে নিউট্রন সংখ্যা 6, সোডিয়ামের 11 12, আয়োডিনের কত 53 38, এখানে কত 92 143। তো দেখো যখন আস্তে আস্তে বাড়ে তখন দেখো প্রোটন এবং নিউট্রন সংখ্যা এখানে কি সমান ছিল, আস্তে আস্তে যখন বাড়তেছে তখন কি নিউট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে প্রোটন অপেক্ষা। দেখো কার্বনের আমরা দেখি আইসোটোপ যেটা আছে, আইসোটোপ কার্বনের আইসোটোপ যেটা 14 আছে, কার্বন 14, আমার তাহলে কত আছে 6 এবং 8। দেখো এখানে কিন্তু আমার ব্যালেন্স নেই, সাধারণত ব্যালেন্স যেগুলো থাকে না সেগুলোকে স্বাভাবিক বলছে। আইসোটোপ প্রায় প্রত্যেকটা মৌলের আইসোটোপ থাকে আর কি, আইসোটোপ থাকে, কিন্তু সাধারণত আমার স্বাভাবিক পরমাণুগুলো দিয়ে আমি তেজস্ক্রিয়তা আমি যাচাই করে থাকি যে কোনগুলো তেজস্ক্রিয় মৌল। আইসোটোপগুলো সাধারণত তেজস্ক্রিয়ই হয়ে থাকে।
মানে দেখো স্বাভাবিক মানে যেটা সবচেয়ে বেশি পাওয়া যায় আর কি সেগুলো না। তো এখান থেকে আমি কি দেখছি 83 থেকে যে অধিক যেগুলো আছে সেগুলোকে আমি বলি অস্থায়ী, এবং 82 থেকে 1 পর্যন্ত যেগুলো আছে সেগুলোকে আমি বলি স্থায়ী। তাহলে এখন দেখো আমি কেন স্থায়ী এবং অস্থায়ী দেখব। এখানে একটা জিনিসই বলছি যে অস্থায়ী পরমাণুগুলো কি করে আপনা আপনি নিউক্লিয়াসগুলো ভেঙে যায়। একে আমি বাইরে থেকে কোনো চাপ প্রয়োগ করি না, বা বিদ্যুৎ ক্ষেত্র দ্বারা বা কোনো আঘাত করি না, কিছুই করি না, এ আপনা আপনি এই নিউক্লিয়াসটা ভেঙে যায়। এই ভেঙে যাওয়ার ফলে এখান থেকে কি হয়, বিভিন্ন ধরনের রশ্মি বের হয় বা বিভিন্ন ধরনের কণা নির্গত হয়। তাহলে এই কণা বা রশ্মি নির্গত হয়ে আমার কি হয়, ওই পার্টিকেলগুলো ভেঙে নতুন মৌল সৃষ্টি হয়ে থাকে। নতুন মৌল সৃষ্টি হয়ে যাচ্ছে, যেহেতু আমার নিউক্লিয়াসটা ভেঙে যাচ্ছে, এই জন্য এদের পরমাণু সংখ্যা যখন 2 টুকরা বা 3 টুকরা হয়ে যাচ্ছে তখন এদের প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে যায়। প্রোটন সংখ্যা যখন চেঞ্জ হয়ে যায়, কারণ প্রোটন সংখ্যায় পরমাণুর কি পারমাণবিক সংখ্যা প্রকাশ করে, অর্থাৎ তার পরিচয় দান করে এটা কোন ধরনের মৌল। যেহেতু প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে যায় সুতরাং এটি নতুন মৌলের সৃষ্টি হয়ে থাকে। তাহলে আমি এখানে তেজস্ক্রিয়তা, তাহলে আবার কি হচ্ছে, এই যে বিভিন্ন ধরনের যে রশ্মি নির্গত হয়, এই যে ধর্ম, এই ধর্মটাকেই বলি আমি তেজস্ক্রিয়তা। তাহলে আমি এখানে কি বলতে পারি যে কিছু কিছু মৌল আছে যারা 83 এর উপরে, অর্থাৎ ভারী পার্টিকেল, এই ভারী পার্টিকেলগুলো কি করে আপনা আপনি বা স্বতঃস্ফূর্তভাবে এরা কি করে বিভাজিত হয়ে যায়। বিভাজিত হয়ে কি হয়, এক ধরনের রশ্মি বা কণা নির্গত করে। এই যে ধর্ম, এই ধর্মটাকে তেজস্ক্রিয়ত বলা হয়। যে সমস্ত মৌল এই সমস্ত ধর্ম প্রকাশ করে থাকে তাদের তেজস্ক্রিয় পদার্থ বলা হয়। এবং এই যে ক্রিয়া, এখানে বলা হয় তেজস্ক্রিয় ক্রিয়া, এবং এখান থেকে যে রশ্মিগুলো বের হচ্ছে এই রশ্মিগুলোকে বলা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। তেজস্ক্রিয় রশ্মি আমার এখানে কি কি বলতে পারি, আমি সাধারণত তিনটা নিয়ে আলোচনা করব, আলফা, বিটা এবং গামা। তো দেখো এই যে তেজস্ক্রিয়তা একটা ইতিহাস ছিল বা কিছু বিজ্ঞানীর অবদান ছিল। প্রথমে হেনরি বিকেল 1896 সালে তিনি সর্বপ্রথম ইউরেনিয়াম থেকে যে বিভিন্ন ধরনের রশ্মি নির্গত হয় এটা তিনি সর্বপ্রথম লক্ষ্য করেন। এরপরে পিয়েরে কুরি এবং মাদাম কুরি, স্বামী স্ত্রী দুইজন, এরা হচ্ছে থোরিয়াম থেকে যে এই সমস্ত রশ্মি নির্গত হয় তারা এটা লক্ষ্য করেন। এরপরে বিভিন্ন যে তারা পোলোনিয়াম এই পরমাণুটা এভাবে তারা আবিষ্কার করে থাকে। এরপরে তোমার তোমার বিভিন্ন ধরনের পদার্থ আছে, যেমন তোমার বলা হচ্ছে কি তোমার রেডিয়াম, পোলোনিয়াম, অ্যাক্টিনিয়াম, এগুলো থেকে তোমার তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়ে থাকে। এখন তেজস্ক্রিয় রশ্মি কোথায় কোথায় ব্যবহার হয় এগুলো আমি দেখবো। প্রথমত আমি যদি দেখি তেজস্ক্রিয় প্রদর্শক হিসেবে এটি ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ তেজস্ক্রিয় প্রদর্শক হিসেবে বলতে কি, তেজস্ক্রিয়তা তোমার কিভাবে হয় আর কি, কিভাবে হচ্ছে বা এদের ডিটেলস যেটা এটি এভাবে ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করার জন্য আর কি। এরপর চিকিৎসা ক্ষেত্রে যেমন ধরি আমি যা আয়োডিন ব্যবহার করে থাকি, তারপর হচ্ছে তোমার ক্যান্সার চিকিৎসার জন্য বা ক্যান্সার রোগ নির্ণয়ের জন্য আমি সাধারণত এগুলো ব্যবহার করে থাকি। বা আমার এখানে তোমার দেখো বিভিন্ন রকম যে আমার টেস্ট করা হয়, টেস্টে তোমার তেজস্ক্রিয় পদার্থগুলো ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আসে তোমার শিল্পক্ষেত্রে আমি কিন্তু এটা ব্যবহার করতে পারি। যেমন দেশের যে তোমার যে গোয়েন্দা বিভাগেও আমি ব্যবহার করে থাকি, অর্থাৎ চোরাচালানের জন্য কোনো তোমার মানে গোপনীয় কোনো বস্তু নিয়ে যাচ্ছে কিনা, যেমন সোনা বা বিভিন্ন তোমার মাদক দ্রব্য, এগুলো আমি দেখতে পারি, তেজস্ক্রিয়তার সাহায্যে নির্ণয় করতে পারি। এরপরে তোমার যে শিল্পক্ষেত্রে বললাম, গোয়েন্দা বিভাগ বললাম, কৃষিক্ষেত্রেও হয়ে থাকে, যেমন তোমার কোবাল 60 বা ফসফরাস 32 এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এবারে তোমার বিভিন্ন পরমাণুর গঠন কেমন বা এদের যে বিন্যাস স্ট্রাকচার, পরমাণুর যে স্ট্রাকচার, এগুলো নির্ণয় করার জন্য তেজস্ক্রিয়তা ব্যবহার করে থাকি। অর্থাৎ রসায়ন বিজ্ঞানে আমি কিছু ধারণা পেয়ে থাকি পরমাণুর গঠন সম্পর্কে।
এভাবে বিভিন্ন জায়গায় আমি এগুলো ব্যবহার করে থাকি তেজস্ক্রিয়তার। তাহলে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য কি কি হতে পারে এগুলো আমি এখন দেখব। তেজস্ক্রিয়তার ব্যবহার দেখলাম, এবার আমি তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য দেখব। তো বৈশিষ্ট্য আমি প্রথমেই দেখো বলছি কোনগুলো সাধারণত তেজস্ক্রিয় রশ্মি নির্গত করে বা তেজস্ক্রিয় পদার্থ সাধারণত বলেছে যে সমস্ত পরমাণুর পারমাণবিক সংখ্যা 83 থেকে এর উপরে সেইগুলো সাধারণত আমার তেজস্ক্রিয়তা ধর্ম প্রকাশ করে থাকে। এটি একটা কি বললাম স্বতঃস্ফূর্ত ঘটনা বা অবিরাম ঘটনা, এটা একবার শুরু হলে চলতেই থাকে। এরপর বলা হচ্ছে দেখো এটা বাইরে থেকে যেমন তাপ বা চাপ দিয়ে একে প্রভাবিত করা যায় না, তেমনি বিদ্যুৎ বা চুম্বক ক্ষেত্র দিয়েও একে প্রভাবিত করা যেতে পারে না। এরপরে দেখো এটা আমার দেখো এখানে বলা হচ্ছে আমার 3 ধরনের রশ্মি নির্গত হচ্ছিল, আলফা, বিটা এবং গামা। তো এখান থেকে আমি বলতে পারি যেহেতু আলফা আমার ধনাত্মক চার্জ বিশিষ্ট, বিটা হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট এবং তোমার গামা রশ্মিটা হচ্ছে আমার কি তড়িৎ চুম্বক একটা তরঙ্গ বলতে পারি। তো এখানে আমার 3 ধরনের বৈশিষ্ট্য আমি বলতে পারি, এটি একটি ধনাত্মক চার্জযুক্ত কণা নির্গত করবে, ঋণাত্মক চার্জযুক্ত কণা আবার নিরপেক্ষ যেটা তড়িৎ চুম্বক তরঙ্গ নির্গত করতে পারে। এরপর বলা হচ্ছে দেখো এটা জীবন্ত কোষকে কি ক্ষতিগ্রস্ত করে, এটা জীবন্ত কোষের উপরে মানে ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে। এরপর বলা হচ্ছে দেখো যেহেতু এটি আমার কোথায় নির্গত মানে কোথায় এটা সংঘটিত হয়, নিউক্লিয়াসে সংঘটিত হয়ে কি হচ্ছে বিভিন্ন ধরনের কণা যখন সৃষ্টি হয় তখন এখানে কি করে তোমার তোমার কি করবে এখানে যে তার প্রোটন সংখ্যা অর্থাৎ ভেঙে যায়, ভেঙে গিয়ে কি হচ্ছে নতুন পরমাণুর সৃষ্টি করে। নতুন পরমাণু যখন সৃষ্টি করে কিভাবে হচ্ছে তাহলে যেহেতু আমার মানে তোমার যেহেতু তোমার কি বিভিন্ন পার্টিকেল ভাগ করলে কি হচ্ছে এদের প্রোটন সংখ্যা বিভিন্ন রকম হয়ে যাচ্ছে বিভিন্ন কোণায়, তখন কি হচ্ছে নতুন মৌলের সৃষ্টি করছে। এরপরে কি হচ্ছে নিউক্লিয়াস ভাঙনে, তাহলে নিউক্লিয়াস ভাঙনে আমার কি হচ্ছে এটা তৈরি হচ্ছে, তাই না? নিউক্লিয়াস ভাঙন দ্বারা এটা তৈরি হয়, তখন কি হচ্ছে নতুন পদার্থের সৃষ্টি করে এবং এটি একটা কি কি বলবে মানে ধাপে 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 তোমার নতুন মৌল সৃষ্টি করতে পারে বা একবারে করতে পারে। যেমন ইউরেনিয়াম শেষ পর্যায়ে এসে আবার কি হয় থোরিয়ামে পরিণত হয়ে যায়, গিয়ে থেমে যায় আর কি। এভাবে তোমার বিভিন্ন রকম হতে পারে। এখন আমরা এখানে যেটা দেখছিলাম যে তোমার তেজস্ক্রিয় যে কণাগুলো আছে সর্বপ্রথম তোমার রাদারফোর্ড এবং উইলহার্ড মনে হয় উইলহার্ড নাকি উইলার্ড উইলার্ড এবং রাদারফোর্ড সর্বপ্রথম এই যে তোমার আলফা, বিটা এবং গামা এইগুলো প্রথমে তারা দেখে আর কি বিভিন্ন ধরনের রশ্মি নির্গত হয়। পরবর্তীতে তোমার অস্তিত্ব প্রমাণ করেন হচ্ছে মাদাম কুরি। মাদাম কুরি কীভাবে প্রমাণ করে, তারা সাধারণত একটা সীসার গোলাপ নেয় আর কি, সীসার গোলাপ নেয় সম্পূর্ণ সীসা দিয়ে পরিপূর্ণ আর কি, নিয়ে এরা কি করে এর মাঝখানে একটা জাস্ট একটা ছোট্ট ছিদ্র করে, যদি বলি আমি অনেক বড় করে দিয়েছি, এখানে ছোট্ট একটা ছিদ্র করে তোমার এর ভিতরে একটা থোরিয়ামের একটা খণ্ড রাখে আর কি, খণ্ড রাখলে কি করে এরপরে তোমার এখানে কি করে তোমার একটা বিদ্যুৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র প্রয়োগ করে, বিদ্যুৎ ক্ষেত্র প্রয়োগ করে করার পরে কি হচ্ছে এই জায়গাটা কি করে এই জায়গাটা একটা বক্সের ভিতরে নিয়ে যায়, গিয়ে ওই জিনিসটাকে কি করবে বায়ু শূন্য করে দেবে। যখন বায়ু শূন্য করে দিচ্ছে তখন তোমার দেখো এখান থেকে আবার কি হচ্ছে এখান থেকে কি এক ধরনের রশ্মি এরকম সোজা প্রতীক প্রবাহ সৃষ্টি করবে, অর্থাৎ এখানে একটা জিঙ্ক সালফাইডের প্লেট দেবে, জিঙ্ক সালফাইডের প্লেট যদি দিয়ে থাকে দেখবে যে এরকম হচ্ছে আর কি, এদিকে কিছু রশ্মি এদিকে চলে আসছে, কিছু রশ্মি এদিকে চলে যাচ্ছে, ঠিক আছে এদিকে চলে যাচ্ছে, এরকম 3 ধরনের রশ্মি আমার বের হচ্ছে। তো এখান থেকে আমি যেগুলো দেখি যে এইগুলোকে আমি আলফা বলতে পারি, এগুলোকে গামা বলতে পারি, এগুলোকে বিটা বলতে পারি। এভাবে তোমার 3 ধরনের অস্তিত্ব মাদাম করি টের পাই। এখন দেখবো যে এই 3টা বৈশিষ্ট্য, তো 3টা বৈশিষ্ট্য আমি ছক আকারে যদি দেখাই তাহলে আমার মনে হয় সহজে বুঝতে পারবো আলফা, বিটা এবং গামা রশ্মির যে বৈশিষ্ট্যগুলো আছে। প্রথমে যদি
যদি আমি দেখি আলফা রশ্মির আমি যদি প্রথমে ভর লিখি, ভর বলা হচ্ছে কি আলফা রশ্মি মূলত একটি হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ হিলিয়াম নিউক্লিয়াস আমার কি থাকে, হিলিয়াম নিউক্লিয়াস, যেটা তোমার কি বলতে পারি এইচ ই এইচ ই তোমার হচ্ছে 2 প্লাস যেটা, এবং ভর সংখ্যা কত আছে 4। তাহলে ভর সংখ্যা 4 মধ্যে আমার তাহলে কি এখানে দুইটা নিউট্রন আছে, দুইটা প্রোটন আছে, তো এদের ভর সম্মিলিতভাবে কত আসতে পারে, এদের ভর হচ্ছে 6.6 × 10⁻27 কেজি। এটা সবচেয়ে ভারী তোমার পার্টিকেল এই তিনটার ভিতরে। এরপর যদি আমি এটা আসি তাহলে কত 9.1 × 10⁻31 কেজি। এটা গামা রশ্মির কোনো ভর নেই, ভর নিরপেক্ষ, ভর নেই। তাহলে এখান থেকে আমরা দেখো, তাহলে আমি দেখতে পাচ্ছি কি এটা কত 6.6 × 10⁻27। এটা বিটা রশ্মি সাধারণত কি একটা ইলেকট্রন আর কি, ইলেকট্রন। এটা তাহলে ভর 9.1 × 10⁻31 কেজি, এর কোনো ভর নেই। এরপর যদি আমি তোমার চার্জে আসি, চার্জ যেটা, তো এটা চার্জ কত, যেহেতু আমার এখানে বলা আছে কি দুইটা প্রোটন আছে আর কি, তাহলে এটা কত 3.2 × 10⁻19 কুলম্ব। তবে এটা কি পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, যেহেতু এটা সাধারণত একটা মাত্র ইলেকট্রন, এর কোনো চার্জ নেই। তাহলে এখানে কি দেখলাম, এর চার্জ কত পজিটিভ, এটা নেগেটিভ, এটা হচ্ছে চার্জ নিরপেক্ষ, চার্জ নিরপেক্ষ। এখান থেকে এটা পেলাম। এরপর কি বলা হচ্ছে, এটা দেখো এখানে আমরা কি দেখছিলাম, সাধারণত বেঁকে যাচ্ছিল কি আলফা এবং বিটা কি বেঁকে যাচ্ছিল, এবং গামাটা কি সোজাসুজি চলে যাচ্ছিল। অর্থাৎ এটা কি বিদ্যুৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দ্বারা কি হতে পারে, বিদ্যুৎ এবং চুম্বক ক্ষেত্র দ্বারা কি হয়, প্রভাবিত হয়, বিক্ষিপ্ত হয়, বিক্ষিপ্ত হচ্ছে, এটাও বিক্ষিপ্ত হচ্ছে, বিক্ষিপ্ত হয়, বিক্ষিপ্ত হয়, এটা বিক্ষিপ্ত হয় না, বিক্ষিপ্ত হয় না। এবার দেখো, তাহলে দেখো এর হচ্ছে তোমার আমরা যদি গতিবেগ দেখি আর কি, গতিবেগ দেখি, তো গতিবেগে তোমার কত হচ্ছে, এটা 1.5 1.4 গতিবেগ, 1.4 × 10⁻7 মিটার পার সেকেন্ড থেকে তোমার হচ্ছে কত 1.9 7 মিটার পার সেকেন্ড। এর গতিবেগ দেখি 0.96 × 10⁻8 মিটার পার সেকেন্ড থেকে হচ্ছে তোমার 2.9 × 10⁻8 মিটার পার সেকেন্ড। আর এটা কত 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড। এখান থেকে তোমার দেখো এটার গতিবেগ কম, এর গতিবেগ একটু বেশি, এটা সবচেয়ে বেশি, অর্থাৎ আলোর বেগে চলে আর কি। এখন দেখো এগুলো হচ্ছে কি, সবগুলো হচ্ছে কি জিঙ্ক সালফাইড, জিঙ্ক সালফাইড যেগুলো আছে, জিঙ্ক সালফাইডে হচ্ছে আবার কি করে, সবাই প্রতিপ্রভাব সৃষ্টি করে থাকে। এরপর হচ্ছে দেখো, তাহলে এটা হচ্ছে কি কয়েক সেন্টিমিটার বাতাস যাইতে পারে, কয়েক সেন্টিমিটার ভেদ করা আর কি, ভেদন ক্ষমতা, কয়েক সেন্টিমিটার বাতাস 2.7 সেন্টিমিটার থেকে 9 সেন্টিমিটার বাতাস আর কি, বাতাসকে ভেদ করতে পারে, তারপরে আর যাইতে পারে না। আর এরপরে এটা তোমার বিটা রশ্মি, তোমার অ্যালুমিনিয়াম পাত আর কি, কয়েক সেন্টিমিটার অ্যালুমিনিয়াম পাত যেতে পারে। আর এটা হচ্ছে তোমার কয়েকটা সীসার পাতকে, গামা রশ্মি কয়েক সেন্টিমিটার সীসার পাতকে ভেদ করে আর কি। এরকম এদের ভেদন ক্ষমতা এরকম, যেহেতু এখানে বলা হচ্ছে যে গতিবেগ কম, সুতরাং এদের কি ভেদন ক্ষমতা কম হবে, এর একটু বেশি, সুতরাং আর একটু বেশি দূর যাবে, এই আর তার চেয়ে একটু বেশি যাবে। এবার বলা হচ্ছে কি আনয়ন ক্ষমতা, আনয়ন ক্ষমতা বলতে কি বাতাসকে
বা কোনো পার্টিকেল ভিতর দিয়ে যদি যায় সেটাকে চার্জিত করা, যেটাকে বলা আনায়ন করা। তো আনায়নটা তোমার যেহেতু এর গতিবেগ কম, সুতরাং আলফা হচ্ছে কি আনায়ন ক্ষমতা বেশি হবে, বিটা তার চেয়ে কম হবে, এটা হবে তার চেয়ে কম। তাহলে এখান থেকে যেটা আমরা যদি তুলনা করি যে আলফা রশ্মি হচ্ছে বিটা রশ্মি থেকে 1000 গুণ বেশি আনয়ন করতে পারে, আনয়ন ক্ষমতা আছে 1000 গুণ, আর বিটা রশ্মি থেকে 100 গুণ বেশি আর কি এরকম আনয়ন করতে পারে। তো দেখো এখানে তোমার এগুলো হচ্ছে আমার একটু কম, মানে প্রত্যেকের সঙ্গে তুলনা করে, তাছাড়া কিছু এক্সট্রা তোমার গুণাগুণ থাকে, এক্সট্রা গুণাগুণ থাকে। যেমন তোমার দেখো এখানে বলা হচ্ছে কি গামা রশ্মি, গামা রশ্মি হচ্ছে কি গামা রশ্মি তোমার সাধারণত যেহেতু তড়িৎচুম্বক তরঙ্গ, সুতরাং এটি কি করে আলোর ন্যায় কি প্রতিফলন প্রতিসরণ ব্যতিচার অপবর্তন ইত্যাদির মতো ইত্যাদি ধর্ম প্রদর্শন করে থাকে। এগুলো আর রেডিও অ্যাক্টিভ যেগুলো আছে সবই কি জীবন্ত কোষের জন্য আমার ক্ষতিকর আর কি, যদি আমার জীবন্ত কোষ দিয়ে যায় আর কি। দেখো এখানে আমি তেজস্ক্রিয় তো দেখছি, তাহলে কোনো পার্টিকেল দিয়ে যে আমার তেজস্ক্রিয় যে রশ্মিগুলো এগুলো কি আমি ডিটেক্ট বা আমার পরমাণুগুলো কি ভেঙে যাচ্ছে, তাই তো, ভেঙে নতুন পরমাণু সৃষ্টি হচ্ছে, তাহলে ওখানে যে একখণ্ড যে আমি যে তেজস্ক্রিয় পদার্থ নিলাম এটা কতদিন যাবত বা কত সময় যাবত এটা ভাঙবে, এটা আমি কিভাবে বের করতে পারবো? দেখো এখানে কিছু সূত্র আছে, তেজস্ক্রিয় পদার্থের কি তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র বলা হচ্ছে। তো এখানে যে তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র, এটা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড 1902 সালে প্রদান করেন আর কি। সেখানে তিনি বলেন যে এই যে তেজস্ক্রিয় পরমাণু যে হারে ভাঙতেছে, যে হারে ভাঙে এটা হচ্ছে অক্ষত পরমাণুর সমানুপাতিক। তাহলে দেখো আমার মনে করি যদি আমি প্রাথমিক অবস্থায় যদি আমি N0 মৌল নিয়ে থাকি, N0 মৌল নিয়ে থাকি, এবং এটা যদি আমার টি সময় পরে, এটা যদি আমার টি সময় পর যদি আমার অক্ষত পরমাণু যেটা সেটা হচ্ছে আমার এন থাকে আর কি, এন থাকে, তাহলে এখানে রাদারফোর্ড এবং তার সাথে আরেকজন আছে সোডি, রাদারফোর্ড এবং বিজ্ঞানী সোডি তেজস্ক্রিয় ক্ষয়সূত্র প্রদান করেন। তিনি বলেন যে যে কোনো সময় পরমাণু যে ভেঙে যাচ্ছে, ভেঙে যাওয়ার যে হার, এই ভেঙে যাওয়ার হারটাকে আমি কি দিয়ে প্রকাশ করে থাকি, সেটা হচ্ছে কি dN/dt, ঠিক আছে, dN/dt। এটাকে যদি আমি তেজস্ক্রিয় পদার্থের যে ভাঙনের হার যদি আমি এটা লিখি, তাহলে ভাঙনের হার কি হবে ওই সময় অক্ষত পরমাণুর সমানুপাতিক, অক্ষত পরমাণুর তাহলে কত ছিল n এর সমানুপাতিক হচ্ছে। এখন বলা হচ্ছে কি এটাকে কেন নেগেটিভ বলা হচ্ছে, কারণ কি ভেঙে কমে যায় বাড়ে না, যেহেতু আমার ওখানে পরমাণুর সংখ্যা কি কমে যাচ্ছে, এই জন্য এটাকে নেগেটিভ দিয়ে প্রকাশ করা হয়। তো এখানে দেখো আমরা সবসময় দেখছি সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে আমার কি করতে হয়, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। এখানে সেই কনস্ট্যান্টটাকে আমি বলি ল্যামডা, যেটাকে বলা হয় তেজস্ক্রিয় ধ্রুবক বা তেজস্ক্রিয় তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক বা তোমার কি অবক্ষয় ধ্রুবক বলতে পারি, বা ভাঙন ধ্রুবকও বলতে পারি। তাহলে অবক্ষয় ধ্রুবক হচ্ছে কোনটা আলফা। তাহলে এখান থেকে যদি আমি আসি, দেখো এখানে কি ছিল মাইনাস dN/n যদি নিয়ে আসি, তাহলে এখানে কত হয় বাই টি। এখন যদি এই ঋণাত্মকটা আমি এই পাশে দিয়ে দিই, মাইনাস ল্যামডা এটা আসে। এখন যদি একে ইন্টিগ্রেশন করা হয়, ইন্টিগ্রেশন করলে কি হবে log ই যেটা log ই n ইকুয়াল টু তোমার এখানে মাইনাস ল্যামডা টি প্লাস হচ্ছে সি, এটা কনস্ট্যান্ট নিয়ে আসি। এখন যদি আমি দেখি যে এখানে যে আমার আদি সময় যেটা যখন t এর মান 0 তখন n এর মান কত ছিল n0, যখন
টি ইকুয়াল টু টি, তখন n এর মান কত n। এটা যদি আমি এখানে বসাই তাহলে এখানে তোমার আসবে log e, ও তখন আমার c এর মানটা আমার শূন্য হয়ে যাবে। যখন এই মানগুলো বসাই তখন c এর মানটা শূন্য হয়ে যায় আর কি। সরি, c এর মান আসবে log log, যদি এখানে দেখো log e, অর্থাৎ যখন আমি t এর মান কি বসাবো, আমি যখন শূন্য বসাবো তাহলে এটা শূন্য হয়ে যাচ্ছে, এবং এটা কত হচ্ছে, c এর মান কত হচ্ছে, এই মানটা যদি এখানে পুট করি আর কি, এই উপরে মানটা পুট করি তাহলে log e n নট ইকুয়াল টু হচ্ছে আমার c, এটা আসে। তাহলে c এর মানটা যদি আমি বসাই তাহলে কি আসে, log e n মাইনাস হচ্ছে log e n নট ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। অর্থাৎ এখানে যদি আমি সেই সূত্র অনুসারে যদি লিখি তাহলে কি আসবে, log e n বাই n নট ইকুয়াল টু তোমার কি আসছে, মাইনাস ল্যামডা টি। এখন যদি log e টা তুলতে চাই তাহলে log e n বাই n নট, এখানে কি হচ্ছে log e এর পাওয়ার আনতে হবে মাইনাস ল্যামডা টি, তাহলে উভয় পক্ষে log চলে যাবে, দিলে এখানে কি পাচ্ছি, এটা পাই e n সমান কত, n নট e ল্যামডা টি। এটা হচ্ছে আমার তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবকের যে সূত্র আছে, n ইকুয়াল টু n নট e, এখানে তাহলে n হচ্ছে কি অক্ষত পরমাণুর সংখ্যা, n নট হচ্ছে আদি সংখ্যা যেটা নিয়ে শুরু করছিলাম, n হচ্ছে কি অবক্ষয় ধ্রুবক বা ভাঙন ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক, কি হচ্ছে আমার সময়। এভাবে আমি আসতে পারি, এখানে আমার তেজস্ক্রিয়তার যে সূত্র আছে, তাহলে এখানে ল্যামডা ল্যামডাকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, বলছে কোনো তেজস্ক্রিয় পদার্থের একটি পরমাণু একক সময়ে ভাঙনের সম্ভাবনাকে বলা হয় অবক্ষয় ধ্রুবক। একটি পরমাণু ভাঙনের সম্ভাবনাকে আমি বলি অবক্ষয় ধ্রুবক। এরপরে এটা যখন আমি করলাম, তাহলে এরপর আমার কি আসছে, যে আমার হচ্ছে হাফ লাইফ কি জিনিস, হাফ লাইফটা কি জিনিস এবং এটা কিভাবে নির্ণয় করব। হাফ লাইফ বলতে দেখো একটা পরমাণু আছে বা একটা একখণ্ড আমি তেজস্ক্রিয় পদার্থ নিলাম, এটা এখানে যদি আমার মনে করো 10টা মৌল সংখ্যা থাকে এখানে, তাহলে এই 10টা থেকে 5টা ভেঙে যেতে যে সময় লাগে সেটাকে বলা হয় আমার হাফ লাইফ। তো তো এটাকে আমি কিভাবে প্রকাশ করি, তাহলে আমি এখানে সূত্র কি পেয়েছিলাম, n সমান কত, n নট e টু দি পাওয়ার ল্যামডা টি। তাহলে হাফ লাইফে আমার কি হচ্ছে, t এর মানটাকে আমি যদি t হাফ আকারে লিখি, t হাফ বড়তে t দিয়ে হাফ লিখি, তখন n এর মান কত হবে, এটার মান হাফ হয়ে যাবে। তখন যদি আমি এখানে বসাই তাহলে n নট বাই 2 n নট e টু দি পাওয়ার কত হচ্ছে ল্যামডা t হাফ। তাহলে এখান থেকে কত পাচ্ছি, হাফ e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t হাফ। এখন যদি এটাকে আমি log হাফ করি, log e হাফ, তাহলে এটা আমার উঠে যাচ্ছে, দিয়ে তোমার কি থাকবে ল্যামডা টি হাফ। যদি এভাবে নিয়ে আসি তাহলে তোমার আসবে না টি হাফ সমান তোমার log e2 বাই হচ্ছে তোমার ল্যামডা, এটা আছে log e হাফ এর মান কত 693, এটা ল্যামডা। এভাবে আমি অধ্যায়টা নির্ণয় করতে পারি। এরপরে তাহলে আমি এখানে কি দেখলাম, অধ্যায়টা কিসের ব্যস্তানুপাতিক, ক্ষয় ধ্রুবক যেটা এর সমানুপাতিক বলতে ব্যস্তানুপাতিক বলতে পারি। এবার হচ্ছে তোমার মিন লাইফ যেটা গড়াই কিভাবে বলতে পারি। তো দেখো এখানে কি হচ্ছে, তোমার একটা তেজস্ক্রিয় খণ্ডে অনেকগুলো পার্টিকেল থাকে, এই পার্টিকেলগুলো বলা হচ্ছে কি তোমার প্রত্যেকটা তেজস্ক্রিয় পরমাণুর আয়ুর যোগফলকে যদি মোট সংখ্যা দিয়ে আমি যদি ভাগ করতে পারি, প্রত্যেকটা পরমাণুর যে মানে ভেঙে যাচ্ছে যে আয়ুটা, এই আয়ুটা যদি যোগ করে মোট যে সংখ্যা আছে, মনে করো 10টা নিলাম এবং 10টা ভাঙতে তো একটা নির্দিষ্ট সময় লাগতেছে, এই সময়গুলোকে যদি আমি যোগ করি, এক করে যোগ করি এবং এদের সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে যে মানটা পাবো সেটাকে বলবো আমি গড় আয়ু। তাহলে গড় আয়ুর সঙ্গে তোমার কিন্তু
এই তেজস্ক্রিয় ক্ষয় দ্রব্যকের একটা সম্পর্ক আছে। গড়ালিকে আমি টাউ দিয়ে প্রকাশ করে থাকি, টাউ। গড়ালিকে টাউ দিয়ে প্রকাশ করে থাকি, এটা হচ্ছে 1/λ, অর্থাৎ তেজস্ক্রিয় ক্ষয় দ্রব্যকের ব্যস্তানুপাতিক ওই বিপরীত সংখ্যা আর কি। তেজস্ক্রিয় ক্ষয় দ্রব্যের বিপরীত সংখ্যাকে বলা হয় গড় আয়ু। এখন দেখো আমরা একটা নতুন জিনিস দেখবো এখানে, যে আমরা দেখছি অনেক সময় নাম শুনছি আর কি। এখানে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই তেজস্ক্রিয়তা সম্পর্কে। তবে আমরা অনেকেই শুনছি নিউক্লিয় ফিশন এবং ফিউশন, অর্থাৎ নিউক্লিয় বিক্রিয়া, নিউক্লিয় ফিশন এবং ফিউশন। তাহলে ফিশন কি জিনিস আর ফিউশন কি জিনিস? ফিশন আর হচ্ছে ফিউশন। ফিশন এবং ফিউশন বলা হচ্ছে যখন পরমাণুগুলো ভেঙে যায়, অনেক ভারী মৌল যখন ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু পরিণত হয় আকৃতিভাবে বা স্বতঃস্ফূর্তভাবে, তখন তাকে আমি ফিশন বলি। অর্থাৎ ভারীটাকে ভেঙে আবার কি হচ্ছে ছোট পরমাণুতে পরিণত হচ্ছে, সেটাকে বলতে হবে ফিশন। আর ফিউশনটা হচ্ছে কি ক্ষুদ্র ক্ষুদ্র বা লাইট পার্টিকেলগুলো অ্যাড হয়ে যদি আমার ভারী পার্টিকেল তৈরি করে, তাহলে এখানে কি হচ্ছে যুক্ত হয়, ফিশনগুলোতে আমার যুক্ত হয়ে সরি এটা হচ্ছে ফিউশনে হচ্ছে আমার ফিউশনে আমার কি হচ্ছে যুক্ত হচ্ছে, আর এখানে কি হচ্ছে ভেঙে যাচ্ছে। এটা হচ্ছে পার্থক্য। ফিউশনে হচ্ছে ভেঙে যায়, ভেঙে গিয়ে নতুন পরমাণু সৃষ্টি হয়। এখানে হচ্ছে ছোট ছোট পার্টিকেলগুলো যুক্ত হয়ে আমার বড় পরমাণুতে সৃষ্টি হয়। দেখো ফিউশনের একটা উপকার আছে, কেন ফিউশন আছে বলে আমরা এই পৃথিবীতে মানব জাতি আছে বা পৃথিবীর সৃষ্টি হয়েছে বা যাই বলো না কেন, এই মানব জাতি আছে। ফিউশন যদি না থাকতো তাহলে কি হতো, এই মানব জাতি বা কিছুই থাকতো না। কারণ কি ফিউশনের জন্যই আমার কি পৃথিবীতে আলোটা আসে বা সূর্য আলোক রশ্মি বা এই যে তেজস্ক্রিয় রশ্মি আমার নির্গত করে থাকে। এখানে হচ্ছে কি দুইটা হিলিয়াম আর দুইটা তোমার হাইড্রোজেন মানে বিভিন্ন প্রসেসের মাধ্যমে তোমার কি হিলিয়ামে পরিণত হচ্ছে দিন দিন, এবং ওখান থেকে আমার রশ্মিগুলো বের হয় এবং পরবর্তীতে আমাদের পৃথিবী আসে। এখন দেখো আমার ফিশন জিনিসটা কি, আমি ফিশন নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে যে পরীক্ষায় ভারী পরমাণুগুলো নিউক্লিয়াসটা কি করবে, প্রায় সমান ভরের দুইটি নিউক্লিয়াসে তৈরি করে তাই এবং বিপুল পরিমাণে শক্তি নির্গত করে, তাকে ফিশন বা নিউক্লিয় বিভাজন বলে থাকি। যেমন কি আমি ইউরেনিয়াম দেখতেছিলাম, ইউরেনিয়াম কত ছিল আমার 235 ইউরেনিয়াম যদি আমি একটা নিউটন দিয়ে আঘাত করি, তাহলে এটা 236 হচ্ছে এবং 92 যে আমার একটা ইউরেনিয়ামের সৃষ্টি হচ্ছে। কিন্তু এটা কি বলা হচ্ছে, এটা একটা অস্থায়ী এবং সঙ্গে সঙ্গে ভেঙে যায়। ভেঙে গিয়ে আমার কি করে, আমার ক্রিপ্টন এবং বেরিয়াম নামক দুইটা পদার্থ সৃষ্টি করে। বেরিয়াম কত, বেরিয়াম হচ্ছে 56 আর হচ্ছে ক্রিপ্টন 36, এটা হলো 141, এটা হচ্ছে 92, হ্যাঁ 92 এবং এখান থেকে তোমার 3টা নিউট্রন সৃষ্টি হয়। এটা হচ্ছে আমার কি ফিশন বিক্রিয়া। এই ফিশন বিক্রিয়া বলা হচ্ছে ইউরেনিয়াম 235কে যদি একটি তোমার কি গতিশীল নিউটন দিয়ে আঘাত করা হয়, তাহলে একটা অস্থায়ী মানে এটা 1 সেকেন্ডের কম, অনেক কম সময় একটা অস্থায়ী ইউরেনিয়াম গঠন করে। তারপর এটা ভেঙে গিয়ে তোমার কি করে বেরিলিয়াম এবং ক্রিপ্টন এবং সাথে কি করে 3টা নিউটনের সৃষ্টি করে। হচ্ছে এই 3টা নিউটন এবং এর সঙ্গে আবার কি করে বিপুল পরিমাণে শক্তি নির্গত করে। বিভিন্ন পরিমাণ শক্তি, সেটা হচ্ছে কত 200 মেগা ইলেকট্রন ভোল্ট। 200 মেগা ইলেকট্রন ভোল্ট একটা ইউরেনিয়াম ভাঙলে 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি নির্গত করে। তো এখান থেকে দেখো, তাহলে এখান থেকে কি হচ্ছে উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন দ্বারা কি করবে, একে আঘাত করলে কি হবে, আমার এখানে দুইটা ভরযুক্ত আমার বেরিলিয়াম এবং ক্রিপ্টন সৃষ্টি করে এবং এখানে কি করে বিপুল পরিমাণে শক্তি নির্গত করে। এবং এখানে কি হচ্ছে 3টা নিউটন কি করে নির্গত করে। এই 3টা নিউটন কি করে পার্শ্ববর্তী আরো 3টা ইউরেনিয়াম পরমাণুকে আঘাত হানে।
তাহলে ওই তিনটাকে আঘাত হলে কি করবে, আরো তিন তিনকে নয়টা নির্গত হবে, ওই নয়টা কি করবে, আরো কি করবে, আরো নয়টাকে আঘাত করবে, ওই নয়টা থেকে কয়টা হবে, 27টা হবে, তারপরে 81, এভাবে বাড়তে থাকবে। তো বলা হচ্ছে কি এইগুলোকে যদি আমি নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে একটা নিউটন দিয়ে আঘাত হলে কি ওই ইউরেনিয়ামকে আমি ভাঙতেছি, তাহলে এটা কি পর্যায়ক্রমে কি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে না, প্রতি মুহূর্তে আমার ভেঙে যাচ্ছে। এইভাবে আমার কি করি, পারমাণবিক বোমাগুলো তৈরি করে থাকি। পারমাণবিক বোমা মুহূর্তের ভিতরে আমার কি প্রচুর পরিমাণে ওভার সৃষ্টি করে ধ্বংস করে দিতে পারে। এই জন্য দেখো বিদ্যুৎ ক্ষেত্রে ব্যবহার করতেছি ইউরেনিয়াম, আবার পারমাণবিক বোমায়ও ইউরেনিয়াম ব্যবহার করতেছি। তাহলে পারমাণবিক বোমা কি সেকেন্ডের ভিতরে কি করে, একটা এলাকাকে ধ্বংস করে দিতে পারে। তাহলে আমি এটা কি সাহায্যে আমি তাহলে বিদ্যুৎ তৈরি করতেছি, বলা হচ্ছে এখানে একটা শৃঙ্খল বিক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ এখানে যে তিনটা নিউট্রন সৃষ্টি হচ্ছে, এই তিনটা নিউট্রনটাকে যদি আমি শোষণ করে নিতে পারি ওখান থেকে, বা ওই তিনটাকে যদি আমি ওই পরবর্তী ইউরেনিয়ামের দিকে যদি না যাইতে দিই, বা ওখান থেকে যদি সরাই নিতে পারি, তাহলে কি হবে, একটা একটা করে আস্তে 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 বিক্রিয়া হবে। তাহলে ওই রকম একবারেই মানে টোটাল যে খণ্ডটা আমি ব্যবহার করতেছি, ওই খণ্ডটা বিক্রিয়া করতে পারছে না। তাহলে আমি নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমি কি করে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, বা বিভিন্ন যে আমার বৈজ্ঞানিক যে পরীক্ষা নিরীক্ষা আছে সেখানেও আমি করতে পারি। তো এভাবে আমি ফিউশনটা করতে পারি। এবার হচ্ছে ফিউশনটা কি বলছি, আমি ক্ষুদ্র ক্ষুদ্র লাইট পার্টিকেলগুলো আছে, যে লাইট পার্টিকেলগুলো করে একটা এটম পার্টিকেল সৃষ্টি করে। যেমন দুইটা হিলিয়াম পরস্পর বিক্রিয়া করে কি করবে, যেমন এখানে দেখো দুইটা হিলিয়াম, আমরা জানি যে হিলিয়ামের যে আইসোটোপ আছে, হাইড্রোজেনের যে আইসোটোপ আছে, আইসোটোপগুলো কেমন আছে, 1 2H on 3H on, ঠিক আছে, এরকম তিনটা আইসোটোপ হচ্ছে। তো এখান থেকে যেটা আছে আমরা যেটা তৃতীয়টাকে বলা হয় টাইটিয়াম বা টাইটন, যেটা এই টাইটনটা কি করবে, এই টাইটনটা তোমার একটা তোমার ডিউটেরন যেটা ডিউটেরনের সঙ্গে আবার যুক্ত হয়ে থেকে একটা ডিউটেরন এবং একটা কি করবে, টাইটিয়াম, একটা ডিউটেরন এবং একটা টাইটেনিয়াম এর পরস্পর যুক্ত হয়ে একটা হিলিয়াম তৈরি করবে, এবং এখান থেকে একটা ইলেকট্রন দেবে, এবং এখান থেকে প্রচুর শক্তি উৎপন্ন করবে। সাধারণত সূর্যের ভিতরে এই ফিশনটা সম্পূর্ণ হয়, এবং এর সামান্য যে শক্তি উৎপন্ন হচ্ছে সামান্য অংশটুকু আমাদের পৃথিবীতে আসে, যার ফলে আমরা কি মানব জাতি বা যেটাই বলি না কেন সবকিছু আমার কি বেঁচে আছে আর কি। তো আজকে এই পর্যন্ত, আশা করি সকলেই বুঝতে পারছো। সকলের মঙ্গল কামনা করছি। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ক্লাসে।